আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক মণ্ডলী। গতকাল প্রধান উপদেষ্টাকে কেন্দ্র করে একটি সংবাদ যেটি মিডিয়ায় এসছে সেটি যথেষ্ট কৌতূহল উদ্দীপক, চাঞ্চল্যকর এবং একই সাথে এটি নিয়ে সমাজের নানা শ্রেণী পেশা রাজনীতি করেন না তাদের নানা মানুষের মধ্যে নানা ধরনের ক্রিয়া প্রতিক্রিয়া ঘটবে এটি মোটামুটি নিশ্চিত করে বলা যায়। সংবাদের শিরোনামটি এমন, যে কোনো সময় আওয়ামী লীগের কার্যক্রম সচল করা হতে পারে। আমি এই সংবাদটি আমার নজরে আসার পর থেকে ইউটিউবার যারা আছেন, পলিটিক্যাল কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে যারা অত্যন্ত প্রভাবশালী, তাদের কারো কারো কী প্রতিক্রিয়া হতে পারে সেটি লক্ষ্য করার চেষ্টা করছিলাম। এই ভিডিওটি যখন তৈরি করি তখন পর্যন্ত তাদের কারো কোনো প্রতিক্রিয়া আমার নজরে আসেনি। তবে এনসিপির একজন নেতা হাসান মাসুদ, তার একটি খুব নমনীয় প্রতিক্রিয়া আমার কাছে আমি লক্ষ্য করেছি। সেটি হলো তিনি প্রধান উপদেষ্টাকে তার এই বক্তব্য প্রত্যাহারের জন্য আহ্বান করেছেন। ছাত্র শিবিরের একজন সাবেক নেতা জনাব মাসুদ, তিনি অবশ্যই একটি কড়া করে প্রতিক্রিয়া ব্যক্ত করে তিনি বলেছেন, আওয়ামী লীগের ফেরা নিয়ে প্রধান উপদেষ্টার এই বক্তব্য জাতির সাথে বিশ্বাসঘাতকতা। এছাড়া গণ অধিকার পরিষদের নেতা রাশেদ, তিনি বলেছেন যে প্রধান উপদেষ্টা চাইলে আওয়ামী লীগের প্রধানের দায়িত্ব তিনি নিতে পারেন। এই ধরনের ছোটোখাটো প্রতিক্রিয়া আমাদের নজরে এসেছে। তবে প্রধান উপদেষ্টা কোন পরিপ্রেক্ষিতে কি কথা বলেছিলেন আমি সংবাদটি আপনাদের সঙ্গে একটু পুরোপুরি শেয়ার করি। যে কোনো সময় আওয়ামী লীগের কার্যক্রম সচল করা হতে পারে এমন মন্তব্য করে প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, আমরা আওয়ামী লীগকে নিষিদ্ধ করিনি, এমনকি তাদের রেজিস্ট্রেশনও স্থগিত করা হয়নি, শুধুমাত্র তাদের কার্যক্রম স্থগিত করা হয়েছে। তিনি বলেন, কার্যক্রম স্থগিত হওয়ায় তারা কোনো রাজনৈতিক কর্মকাণ্ড করতে পারবে না, তারা একটি দল হিসাবে বৈধ, কিন্তু তাদের কার্যক্রম কিছু সময়ের জন্য স্থগিত করা হয়েছে। এই প্রধান উপদেষ্টার বক্তব্যের এই অংশটুকুর মধ্যেই কিন্তু দ্বিধা আছে, অনেকটা কন্ট্রোভার্সারি আছে। এরপরে আসলে এটি যে কারণে ঘটছে, জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে জিটিওকে দেওয়া এক সাক্ষাৎকারে সাংবাদিক মেহেদী হাসানের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। এক প্রশ্নের জবাবে ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, আওয়ামী লীগের নির্বাচনে অংশ নেওয়ার বিষয়ে নির্বাচন কমিশন ব্যাখ্যা দিতে পারবে, তারা বলতে পারবে নির্বাচনে কোন দল অংশ নিতে পারবে, কারণ তারা নির্বাচন অনুষ্ঠান করছে, সুতরাং তারাই ভালো বলতে পারবে। এটি মূল প্রশ্ন এড়িয়ে যাওয়ার মতো একটি কথা। নির্বাচন কমিশন স্বয়ংক্রিয়ভাবে কাজ করেন, সরকারের ইচ্ছা অনিচ্ছা সদিচ্ছা অথবা যে কোনো ধরনের ইচ্ছাকে তারা আমলে না নিয়েই পুরোপুরি স্বাধীনভাবে সিদ্ধান্ত নিতে পারেন, এই কথাটি বিশ্বাস করার মতো সেই প্রেক্ষাপট বাংলাদেশে এখনও রচিত হয়েছে এমন ভাবার, বিশ্বাস করার কোনো কারণ ঘটেনি। রাজনৈতিকভাবেই সিদ্ধান্ত গৃহীত হয়, সেটির রিফ্লেকশনেই নির্বাচন কমিশন যে তাদের মাধ্যমে এটি হয়, এই বিষয়টি বোধহয় খুব জোর দিয়ে ব্যাখ্যা করে যুক্তি দিয়ে উপস্থাপন করার কিছু নেই। প্রধান উপদেষ্টা বলেন, আওয়ামী লীগের লাখ লাখ সমর্থক আছে এটা আমি মনে করি না, তবে তাদের সমর্থক আছে। প্রধান উপদেষ্টার এই বক্তব্যের সঙ্গে আমি ব্যক্তিগতভাবে একমত নই, কারণ মাত্র কিছুদিন পূর্বে ইনোভেশন প্ল্যাটফর্ম তারা একটি জরিপ করেছে, যেটি 10,413 জন লোকের উপরে 64 জেলায় তারা জরিপ করেছে। এই 150-র মতো আসনে তাদের এই জরিপ কাজ করেছে। সেখানে যে পরিসংখ্যান উঠে এসেছে তার মধ্যে একটি গুরুত্বপূর্ণ পরিসংখ্যান হলো, এখনও শতকরা 18% বেশি মানুষ তারা এখনও আওয়ামী লীগকে সমর্থন করে। মোর অর লেস 20% মানুষ এখনও আওয়ামী লীগের সমর্থক আছে। সেখানে লাখ লাখ সমর্থক আছে এটা প্রধান উপদেষ্টা বিশ্বাস করেন না, এটি একান্তই তার ব্যক্তিগত অভিমত। 20% লোকের কথা যদি আমরা ধরি, 12 কোটি যদি ভোট হয়, তাহলে তো আওয়ামী লীগের ভোটারের সংখ্যা 2 কোটির বেশি, এটিই বলা যুক্তিসঙ্গত। যাক, প্রধান উপদেষ্টা রাগ করে এমন বলেছেন কিনা, আওয়ামী লীগের পরে বা শেখ হাসিনার পরে তার প্রচণ্ড রাগ থাকার কথা। তিনি এই বয়সে একজন নোবেল বিজয়ী বিশ্ববিখ্যাত মানুষ, তাকে যেভাবে আওয়ামী লীগ এবং হাসিনা হ্যারাস করেছে, তিনি আওয়ামী লীগের পরে রাগ থাকতেই পারেন, কিন্তু প্রধান উপদেষ্টা হিসাবে রাগ বিরাগের ঊর্ধ্বে উঠে কথা বলার শপথ তিনি গ্রহণ করেছেন, এটিও সম্ভবত তার মনে রাখা একান্ত দরকার।
ডক্টর ইউনূস আরও বলেন, আওয়ামী লীগ নিজেদের রাজনৈতিক দল বললেও তারা রাজনৈতিক দলের মতো নিজেদের তুলে ধরতে পারেনি। তারা মানুষ হত্যা করেছে, এটি সত্য। এমনকি তারা যা করছে তার কোনো দায় পর্যন্ত তারা নেয়নি। শুধু তাই নয়, তাদের এই কর্মকাণ্ডের জন্য তারা সবসময় অন্যকে দোষারোপ করছে। প্রধান উপদেষ্টার এই শেষের অংশের কথার সাথে আমরা পুরোপুরি একমত। কারণ আওয়ামী লীগ যেভাবে নৃশংসতা চালিয়েছে, হত্যাকাণ্ড করেছে, একটি রাজনৈতিক দলের সরকার এতটা নিষ্ঠুর, এতটা স্বৈরাচারী, এতটা প্রাণঘাতী, এতটা হত্যাকারী হতে পারে, বিশ্বের ইতিহাসে আর দ্বিতীয় নজির এই আওয়ামী লীগের বাইরে এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাইরে এরকম উদাহরণ দেওয়ার সুযোগ আর কোথাও খুঁজে পাওয়া যাবে না। সেখানে মরণঘাতী আগ্নেয়াস্ত্র ব্যবহার হয়েছে রাজনৈতিক বিক্ষোভকে দমনের জন্য। হেলিকপ্টার থেকে গুলি করে শিশুদেরকে হত্যা করা হয়েছে। বেশ কয়েকটি টেলিফোন কনভারসেশন লিক যেটা হয়েছে, বিশেষ করে তার ভাতিজা তাপসের সঙ্গে তার একটি টেলিফোন কনভারসেশন, এটি মানুষের সামনে এসেছে। এমনকি এটি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সেটি দেখানো হয়েছে, শোনানো হয়েছে। সেখানে তিনি স্পষ্টত অনেকগুলো কথা বলেছেন যেগুলো একজন রাজনীতিবিদ, একজন প্রধানমন্ত্রী তিনি বলতে পারেন, এটি কল্পনা করাও খুব কঠিন। তিনি বলছেন, আমি পড়াতে বললাম কি, তারা পড়ালো কি। তারপরে তিনি অস্ত্র ব্যবহারের নির্দেশ দিচ্ছেন, এটি তো শোনাই যাচ্ছে। এমনকি গত ৩-৪ দিন পূর্বে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাক্ষ্য গ্রহণের সময় ১৭টি ভিডিও দেখানো হয় এই নৃশংসতার। এই ভিডিও দেখে আদালতে একটি প্রচণ্ড ভারী পরিবেশ তৈরি হয়। সেখানে উপস্থিত কেউই তাদের অশ্রু সম্বরণ করতে পারেননি। এমনকি এই পাপের জন্য গুরুতর দায়ী রাজসাক্ষী পুলিশের সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন, তিনিও নাকি তার অশ্রু সম্বরণ করতে পারেননি। এটি মামুনের অভিনয়, এটা আমি বিশ্বাস করি না, অথবা অধিকাংশ মানুষই বিশ্বাস করবে না। সম্ভবত দীর্ঘদিন জেলে থাকা পাপবোধ থেকেই তার এই অশ্রু। এরকম একটি পরিবেশ রচনা করেছিলেন শেখ হাসিনা। সেই শেখ হাসিনার রাজনীতিতে অপ্রাসঙ্গিক হওয়াটা খুবই সঙ্গত। তবে এই আওয়ামী লীগকে কেন্দ্র করে একবার আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা, ছাত্রলীগকে নিষিদ্ধ করা হয়েছে, এটি জাস্টিফাইড হয়েছে সমাজে। ছাত্রলীগের যে বিগত ১৬ বছরে যে নিপীড়নমূলক আচরণ, একটা মানে রীতিমতো দৈত্যে পরিণত হওয়া একটি ছাত্র সংগঠন, তাকে নিষিদ্ধ করা হয়েছে। এটি সমাজে জোরালো দাবি ছিল এবং এই নিষিদ্ধ করার প্রেক্ষিতে এ নিয়ে কারো কোনো আপত্তিও হয়নি। কিন্তু এনসিপি হঠাৎ করে দাবি করলেন আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। জামাত ইসলামী ছাত্র সংগঠন, ইসলামী ছাত্র শিবির এবং জামাতের নেতারা সেই কার্যক্রমে অংশগ্রহণ করলেন। তারা শাহবাগে বড় ধরনের ডেমনস্ট্রেশন করলেন এবং প্রায় অল্প সময়ের মধ্যেই সরকার আওয়ামী লীগের কার্যক্রম বাংলাদেশে নিষিদ্ধ করলেন। সেই আওয়ামী লীগের কার্যক্রম সহসাই সচল হতে পারে প্রধান উপদেষ্টার মার্কিন যুক্তরাষ্ট্রে অবস্থান কলাকারে এই ধরনের একটি বক্তব্য নিশ্চয়ই এ নিয়ে নানা ধরনের মিশ্র প্রতিক্রিয়া সমাজে হবে। সম্ভবত কারণটি এমন হতে পারে, প্রধান উপদেষ্টা মার্কিন যুক্তরাষ্ট্রে বসবাস করছেন, পশ্চিমা দুনিয়ার গণতন্ত্রের একটা ভাষা আছে। সেখানে কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করা, তাদের কার্যক্রমকে সীমিত করা, আইন প্রয়োগ বা বল প্রয়োগের মাধ্যমে কোনো রাজনীতিকে সীমিত করে দেওয়া, এ বিষয়ে পশ্চিমাদের একটি আপত্তি থাকতে পারে। সেই পশ্চিমাদের আপত্তির কথা বিবেচনা নিয়েই মার্কিন যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন, এরকম একটি দায় থেকেই প্রধান উপদেষ্টা এই ধরনের কথা বলেছেন কিনা সেটি আরও হয়তো সময় পরিক্রমায় আমরা জানতে পারবো। বিশেষ করে প্রধান উপদেষ্টার এই কথাবার্তার যেগুলো তিনি এই মিডিয়াকে একজন সাংবাদিকের প্রশ্নের জবাবে তিনি বলেছেন, সেগুলো নিশ্চয়ই আমরা একটি পরিপূর্ণ ব্যাখ্যা পাব। প্রধান উপদেষ্টা না দিলেও তার প্রেস উইং এটি নিয়ে নিশ্চয়ই জনগণের মধ্যে এই যে প্রশ্ন উঠবে বা উঠেছে সেগুলো তারা পরিষ্কার করার জন্য নিশ্চয়ই তারা একটি ব্যাখ্যা দেবেন। তবে এ নিয়ে সমাজে প্রতিক্রিয়া হবে, এটি ধরেই নেওয়া যায়। দেখুন, বিএনপির মহাসচিব বিএনপির পক্ষ থেকেই তিনি বলেছেন এবং বিএনপির একাধিক নেতা বলেছেন এবং বিএনপির পলিটিক্যাল স্ট্যান্ডটাও সেরকম, এটি স্পষ্ট হয়েছে যে কোনো রাজনৈতিক দলকে এক্সিকিউটিভ অর্ডারে, নির্বাহী আদেশে নিষিদ্ধ করার পক্ষে তারা নন। আওয়ামী লীগের দল হিসাবে বিচার হওয়ার যথেষ্ট ভিত্তি আছে। শেখ হাসিনা যেহেতু ওই দলের প্রধান, তার মন্ত্রিসভা, তারা রাজনৈতিকভাবে সিদ্ধান্ত নিয়ে, এমনকি 14 দল জোটকে তারা সাথে নিয়ে তারা এই বিক্ষোভ,
এবং ছাত্রদের আন্দোলন এবং রাজনৈতিক আন্দোলন এটিকে দমন করার জন্য তারা হত্যার পথ বেছে নিয়েছেন। তারা এটিকে বল প্রয়োগ এবং চূড়ান্ত বল প্রয়োগের জায়গায় নিয়ে গেছেন। ফলে রাজনৈতিক দল হিসাবে আওয়ামী লীগেরও বিচার হতে পারে। বিচার কার্যক্রম শেষ হওয়ার পরে হাসিনা বা যারা এই অপরাধের জন্য দায়ী হবেন তাদের বিচার কার্যক্রম শেষ হওয়ার পরে প্রত্যাশিত যে বিচার, সেখানে হয়তো আদালতের কোনো অবজারভেশন ও রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগের প্রশ্নে আসতে পারে। বিশ্বে এরকম নজির এবং উদাহরণ অনেক আছে। ফলে তার পরিপ্রেক্ষিতে আওয়ামী লীগ সম্পর্কে রাজনৈতিক সিদ্ধান্ত গ্রহণ করা যেতে পারে। তবে এক্সিকিউটিভ অর্ডারে রাজনৈতিক দল নিষিদ্ধ করা এটি একটি অবশ্যই নেগেটিভ উদাহরণ হবে এবং ভবিষ্যতে এই উদাহরণ বা এই প্রবণতাকে কাজে লাগিয়ে ছুতো নাতায় যে কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার প্রশ্নটি সামনে আসবে। বিগত দিনে আমরা দেখেছি জামাতকে নিষিদ্ধ করার প্রশ্নটি অনেকবার সামনে এসেছে, কিন্তু আওয়ামী লীগ পতনের মাত্র কয়েকদিন আগে প্রবল রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত আচরণ হিসাবে তারা জামাতকে নিষিদ্ধ করেছিল, সেটি তো টেকে নাই। ফলে এই যে আওয়ামী লীগকে অপ্রাসঙ্গিক করে তোলা, যেই রাজনৈতিক দলের এখনো ধরে নেওয়া হয় শতকরা 20 ভাগ সমর্থক আছে, রাজনৈতিক দলের নেত্রী হিসাবে শেখ হাসিনার বিচার হতে পারে, মন্ত্রিসভা এমপিদের মধ্যে যারা এই অপরাধের জন্য দায়ী তাদের বিচার অবশ্যই বাংলাদেশের মানুষ চায়। এর বাইরে আওয়ামী লীগের যে একটি সমর্থক গোষ্ঠী আছে সমাজে, তো আমরা কেউ কাউকে বাদ দিতে পারবো না। আমরা কি কেউ বলতে পারি যে আমাদের কারো আত্মীয় স্বজনের মধ্যে একেবারে আওয়ামী লীগ নেই? এটি বোধহয় আমরা বাংলাদেশের মানুষ কেউ বলতে পারবো না। মাত্র 56,000 বর্গমাইলের একটি দেশ, 18 কোটি মানুষ, একে অপরের সাথে সম্পর্কটা এতটাই নিবিড় যে আমরা এই সম্পর্ক, এই প্রতিবেশী হিসেবে অবস্থান, এই যে বিষয়গুলো, এগুলোকে আমরা কি পরিপূর্ণরূপে ত্যাগ করতে পারবো? ফলে আওয়ামী লীগের সমর্থকদের নাগরিকত্ব যেমন বাতিল করার সুযোগ নাই, তাদের ভোটাধিকারও তো আমরা বাতিল করতে পারবো না। এখনো যে ভোটার তালিকা সেখানে তো আওয়ামী লীগের ভোটার রয়ে গেছেন। ফলে এই যারা কেবলমাত্র ভোট দেন, কেবলমাত্র সমর্থক, বিগত দিনে যাদের ক্রিমিনাল অ্যাক্টিভিটিস ছিল না, যারা অপরাধ করেননি, লুট করেননি, হত্যাকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত না, সমাজের নিপীড়নমূলক আচরণ করেননি, অথবা এখনও আওয়ামী লীগের এই ফ্যাসিজমকে ফিরিয়ে আনার জন্য মাঝে মাঝেই সারা দেশে যে প্রবণতা দেখা যায়, ঝটিকা মিছিল, আক্রমণ করা, কিংবা মার্কিন যুক্তরাষ্ট্রে আওয়ামী লীগের লোকেরা এনসিপি নেতা আক্তারের পরে যে আক্রমণ করেছে, মির্জা ফখরুলকে হেনস্থা করেছে, তাসনিম জারাকে হেনস্থা করেছে, ছাত্রলীগের একজন সাবেক নেতা সিদ্দিকী নাজমুল যেমন বলেছে, বাংলাদেশে আমাদের জন্য যখন তোরা বসবাসের অযোগ্য করে তুলেছি, সারা পৃথিবী তোদের জন্য নরকে পরিণত করব। এই মাইন্ডসেটের সাথে যারা একীভূত বাংলাদেশে, তাদেরকে আইন আমলে বিচারের আওতায় আনতে হবে, তাদের বিরুদ্ধে আইন প্রয়োগ করা খুবই সঙ্গত হবে। কিন্তু এছাড়া যে বিপুল জনগোষ্ঠী যারা কেবলমাত্র ভোটার অথবা দেশের নাগরিক, তাদের মধ্যে আওয়ামী লীগের সমর্থকদের পরে কোনো ধরনের নিপীড়নমূলক আচরণ, সে সরকারের পক্ষ থেকে হোক অন্য কারোর পক্ষ থেকে হোক, সেটি সমীচীন কিনা এটি নিশ্চয়ই ভবিষ্যতের শান্তিময় বাংলাদেশ প্রতিষ্ঠার যদি নিয়ত আমাদের থাকে, সেক্ষেত্রে কিন্তু ভেবে দেখার প্রয়োজন আছে। একই সাথে আবার আওয়ামী লীগের প্রতি বা বিদ্যমান যে আওয়ামী লীগ এর নেতৃত্বের প্রতি মিনিমাম কোনো প্রশ্রয় দানের মতো কোনো আচরণ বাংলাদেশের মানুষের পক্ষে পছন্দ করা সম্ভব হবে না। আওয়ামী লীগের কার্যক্রম সহসা চালু হতে পারে, এই ধরনের কথা, প্রধান উপদেষ্টার এই ধরনের কথা নিশ্চয়ই বাংলাদেশের রাজনীতিতে প্রবল প্রতিক্রিয়া সৃষ্টি করবে, এটি বলা বাহুল্য। আওয়ামী লীগের ব্যাপারে আমাদের যেমন তাদের প্রতি উদার হওয়ার কোনো জায়গা নাই, আবার তাদেরকে নিঃশেষ করে দেওয়ার কোনো আচরণ এটিও সম্ভবত আমাদের জন্য যৌক্তিক নয়। এরকম একটি বাস্তবসম্মত জায়গায় আমাদের সরকার, আমাদের রাজনৈতিক দল সকলকে মিলেই এরকম একটি পরিস্থিতি তৈরি করা সঙ্গত হবে, এমনটিই মনে করছি। ধন্যবাদ।